একটু কল্পনা করুন তো, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাতারাতি কোটি কোটি টাকা যোগ হয়ে গেছে। তাহলে বিষয়টা কেমন লাগতো? হ্যাঁ, সত্যি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কাছে এটা কোনো স্বপ্ন নয়, এটাই তাদের বাস্তবতা। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 10 জন মানুষের কথা যারা বর্তমানে পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। এদের মধ্যে কেউ শুরু করেছিলেন একটি ছোট্ট গ্যারেজ থেকে, আবার কেউ শুরু করেছিলেন পত্রিকা বিক্রি করে, কিন্তু আজ এই মানুষগুলোর হাতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক পৃথিবীর সেরা 10 জন ধনী ব্যক্তির অবিশ্বাস্য গল্প। তো এই তালিকায় 10 নম্বরে আছেন স্প্যানিশ বিজনেসম্যান আমানসিও আর্তেগা, যার বর্তমান সম্পদের পরিমাণ $148 বিলিয়ন। 1936 সালে স্পেনের একটি ছোট্ট শহরে এক রেলওয়ে কর্মীর ঘরে জন্ম নেওয়া এই মানুষটির শৈশব কেটেছে খুবই দারিদ্রতার মধ্যে। অভাবের তাড়নায় মাত্র 14 বছর বয়সে স্কুল ছেড়ে তিনি একটি কাপড়ের দোকানে কাজ শুরু করেন। এরপরে ধীরে ধীরে কাপড় কাটা, সেলাই করা এবং ডিজাইনের বিষয়গুলো শিখে যান। তারপর 1975 সালে 39 বছর বয়সে তিনি স্পেনের একটি শহরে নিজেই স্টোর খুলে বিজনেস শুরু করেন। তার বিজনেস কৌশল ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। মানে যেখানে অন্য ব্র্যান্ডগুলো বছরে মাত্র 2টি কালেকশন বের করত, সেখানে তিনি প্রতি সপ্তাহে 2টো নতুন ডিজাইন বের করতেন। এই অনন্য কৌশলই তাকে বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ব্র্যান্ডে পরিণত করেছে। আজ তার অধীনে জারা সহ মোট 8টি আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে এবং বিশ্বের 96টিরও বেশি দেশে 5800টিরও বেশি স্টোর পরিচালিত হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বিশাল সম্পদের মালিক হয়েও তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। তিনি স্পেনের হাসপাতালগুলোতেও ক্যান্সার চিকিৎসার জন্য 320 মিলিয়ন ইউরো দান করেছেন। এরপরে 9 নম্বরে আছেন আমেরিকান বিজনেসম্যান ওয়ারেন বাফেট, যার বর্তমান সম্পদের পরিমাণ $150 বিলিয়ন। 1930 সালে জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। মাত্র 11 বছর বয়সে তিনি প্রথমবার শেয়ার কিনেছিলেন এবং মাত্র 13 বছর বয়সে তিনি নিউজ পেপার ডেলিভারির কাজ করে উপার্জন করা টাকা দিয়ে জমি কিনে সেটা ভাড়া দিয়েছিলেন। আসলে এই বয়সেই বোঝা যাচ্ছিল তিনি সাধারণ কোনো মানুষ নন। পড়াশোনাতেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পরবর্তীতে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন। তারপর 1965 সালে তিনি বার্কশায়ার হ্যাথাওয়ে নামের একটি টেক্সটাইল কোম্পানি কিনে নেন এবং সেটিকে ধীরে ধীরে বিশ্বের অন্যতম বড় বিনিয়োগকারী সংস্থায় পরিণত করেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, 95 বছর বয়সে এসেও তিনি একই বাড়িতে থাকেন, যেটি 1958 সালে মাত্র $31,500 কিনেছিলেন তিনি। মানে তার জীবনে কোনো বিলাসিতা নেই। এরপরে 8 নম্বরে আছেন তাইওয়ানিজ ও আমেরিকান বিজনেসম্যান জেনসেন হুয়াং, যার বর্তমান সম্পদের পরিমাণ $154 বিলিয়ন। 1963 সালে তাইওয়ানে জন্ম নেওয়া এই ব্যক্তি মাত্র 10 বছর বয়সে পরিবারের সাথে আমেরিকায় চলে আসেন। পরবর্তীতে তিনি ওরাগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর 1993 সালে মাত্র 30 বছর বয়সে তিনি তার 2 বন্ধুকে নিয়ে এনভিডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। শুরুতে কোম্পানিটি শুধু গেমারদের জন্য গ্রাফিক্স কার্ড বানাতো, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এই জিপিইউ চিপ একদিন শুধু গেমিংয়ে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দুনিয়াতেও কাজে লাগবে, এবং সেটাই হয়েছে। আজ চ্যাটজিপিটি থেকে শুরু করে বিশ্বের প্রায় সব বড় এআই টেকনোলজি এনভিডিয়ার চিপ ছাড়া চলে না। এ কারণে গত কয়েক বছরে এনভিডিয়ার শেয়ারের দাম 1000 গুণের বেশি বেড়েছে এবং বর্তমানে এনভিডিয়া কোম্পানি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। এরপরে 7 নম্বরে আছেন ফ্রান্সের বিজনেসম্যান বার্নার্ড আর্নল্ড, যার বর্তমান সম্পদের পরিমাণ $171 বিলিয়ন। 1949 সালে ফ্রান্সে জন্ম নেওয়া এই ব্যক্তি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। পরবর্তীতে তিনি ফ্রান্সের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে তিনি তার বাবার নির্মাণ কোম্পানিতে কাজে লেগে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই সেটাকে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে পরিণত করেন। তারপর 1984 সালে তিনি দেউলিয়া হয়ে যাওয়া একটি টেক্সটাইল গ্রুপ কিনে নেন, যেটা পরবর্তীতে তার সম্পূর্ণ জীবন বদলে দিয়েছে। ধীরে ধীরে তিনি একের পর এক বিলাসবহুল ব্র্যান্ড কিনতে থাকেন এবং গড়ে তোলেন LVMH নামের বিশাল সাম্রাজ্য, যার অধীনে আজ 75টিরও বেশি বিখ্যাত ব্র্যান্ড যুক্ত আছে। তাছাড়া তিনি প্যারিসে লুই ভিটন ফাউন্ডেশন নামে একটি বিশাল আর্ট মিউজিয়াম তৈরি করেছেন, যেখানে বিশ্বের সেরা শিল্পকর্মগুলো সংরক্ষিত আছে।
এরপরে 6 নম্বরে আছেন আমেরিকান টেক বিজনেসম্যান ল্যারি এলিসন, যার বর্তমান সম্পদের পরিমাণ $190 বিলিয়ন। 1944 সালে নিউ ইয়র্কে এক অবিবাহিত মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। পড়াশোনায় তিনি মোটামুটি ভালো ছিলেন, কিন্তু কলেজে 2 বার ভর্তি হয়ে 2 বারই ছেড়ে দিয়েছিলেন। এরপর তিনি ক্যালিফোর্নিয়ায় চলে আসেন এবং বিভিন্ন ছোটখাটো টেক কোম্পানিতে কাজ করতে থাকেন। তারপর 1977 সালে তিনি 2 বন্ধুকে নিয়ে মাত্র $2000 বিনিয়োগ করে ওরাকল প্রতিষ্ঠা করেন, যা আজ বিশ্বের অন্যতম বৃহত্তম সফটওয়্যার কোম্পানিতে পরিণত হয়েছে। তার মূল আইডিয়া ছিল ডেটাবেস সফটওয়্যার তৈরি করা, যা দিয়ে বড় বড় কোম্পানি তাদের তথ্য সংরক্ষণ এবং পরিচালনা করতে পারবে। আর এই আইডিয়াই পুরো টেক ইন্ডাস্ট্রিতে বিপ্লব এনে দেয়। আজ বিশ্বের প্রায় বড় সব ব্যাংক, সরকার এবং কর্পোরেট প্রতিষ্ঠান ওরাকলের সফটওয়্যার ব্যবহার করে। এরপরে 5 নম্বরে আছেন আমেরিকান আরেক বিজনেসম্যান মার্ক জাকারবার্গ, যার বর্তমান সম্পদের পরিমাণ $222 বিলিয়ন। 1984 সালে নিউ ইয়র্কের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই ব্যক্তি ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী। মাত্র 12 বছর বয়সে তিনি নিজে নিজে কম্পিউটার প্রোগ্রামিং শিখেন এবং তার বাবার ডেন্টাল ক্লিনিকের জন্য একটি মেসেজিং সফটওয়্যার তৈরি করেন। হাই স্কুলে থাকতেই তার প্রোগ্রামিং প্রতিভা এতটাই স্পষ্ট ছিল যে মাইক্রোসফট এবং আমেরিকা অনলাইন তাকে চাকরির জন্য অফার দিয়েছিল, কিন্তু তিনি সবগুলো রিজেক্ট করে দিয়েছিলেন। এরপর 2002 সালে তিনি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে অ্যাডমিশন নেন এবং সেখানেই 2004 সালে মাত্র 19 বছর বয়সে ফেসবুক তৈরি করে ফেলেন। তবে শুরুতে এটি শুধুমাত্র হার্ভার্ডের ছাত্রছাত্রীদের জন্য ছিল, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই এটি সারা আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি হার্ভার্ড ছেড়ে দিয়ে পুরোপুরি ফেসবুকে মনোযোগ দেন। আর ধীরে ধীরে ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয় এবং পরবর্তীতে তিনি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিনে নিয়ে তার কোম্পানির নাম পরিবর্তন করে রাখেন মেটা। আজ বিশ্বের প্রায় 400 কোটিরও বেশি মানুষ প্রতিদিন তার কোনো না কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। এরপরে 4 নম্বরে আছেন আরেক টেক বিজনেসম্যান জেফ বেজোস, যার বর্তমান সম্পদের পরিমাণ $224 বিলিয়ন। 1964 সালে জন্ম নেওয়া এই ব্যক্তির মা ছিলেন মাত্র 17 বছর বয়সী কিশোরী এবং তার বাবা ছিলেন একজন সার্কাস পারফর্মার। এরপরে তার মা আবার বিয়ে করেন একজন কিউবান অভিবাসীকে, যিনি জেফ বেজোসকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। ছোটবেলা থেকে জেফ বেজোস ছিলেন অত্যন্ত কৌতূহলী, যেমন গ্যারেজে বসে নানা রকম যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। পরবর্তীতে তিনি প্রাইস্টন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন এবং একটি বড় বিনিয়োগ ব্যাংকে ভালো বেতনের চাকরি পান। কিন্তু 1994 সালে ইন্টারনেটের অসীম সম্ভাবনা দেখে তিনি সেই চাকরি ছেড়ে দেন এবং নিজের গ্যারেজে বসে মাত্র কয়েকজন কর্মী নিয়ে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। শুরুতে যা ছিল শুধুই একটি অনলাইন বইয়ের দোকান, কিন্তু ধীরে ধীরে অ্যামাজন বই থেকে সরে এসে পণ্য থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং, স্ট্রিমিং সার্ভিস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিস্তার লাভ করে এবং আজ এটি বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি। এরপরে 3 নম্বরে আছেন রাশিয়ান আমেরিকান বিজনেসম্যান সার্গেই ব্রিন, যার বর্তমান সম্পদের পরিমাণ $237 বিলিয়ন। 1973 সালে সোভিয়েত ইউনিয়নের মস্কো শহরে এক ইহুদি পরিবারে জন্ম হয়েছিল তার বাবা ছিলেন একজন গণিতের অধ্যাপক এবং মা ছিলেন একজন গবেষক। সোভিয়েত ইউনিয়নে তখন ইহুদিদের ওপর নানা রকম বৈষম্য ছিল, যার কারণে সেখান থেকে মুক্তি পেতে 1979 সালে তারা সপরিবারে আমেরিকায় চলে আসেন। আর আমেরিকায় এসে সার্গেই ব্রিন গণিত ও কম্পিউটার সায়েন্সে অসাধারণ দক্ষতা লাভ করেন এবং গ্র্যাজুয়েশন শেষ করে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে ভর্তি হন। আর সেখানেই 1995 সালে তার সাথে পরিচয় হয় ল্যারি পেজের এবং দুজন মিলে একটি রিসার্চ প্রজেক্ট শুরু করেন, যার লক্ষ্য ছিল ইন্টারনেটের তথ্যকে আরও সহজে খুঁজে পাওয়ার পদ্ধতি আবিষ্কার করা। সেই রিসার্চ প্রজেক্ট থেকেই 1998 সালে জন্ম নেয় গুগল, যা আজ বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন। একই সাথে আছে ইউটিউব, গুগল ম্যাপস এবং জিমেল সহ অসংখ্য সেবা।
এরপরে 2 নম্বরে আছেন আমেরিকান টেক বিজনেসম্যান ল্যারি পেজ, যার বর্তমান সম্পদের পরিমাণ $257 বিলিয়ন। 1973 সালে জন্ম নেওয়া ল্যারি পেজ ছোটবেলা থেকেই প্রযুক্তির মধ্যে বড় হয়েছেন। তার বাড়িতে সবসময় কম্পিউটার ও টেকনোলজি ম্যাগাজিন ছড়িয়ে থাকত, যার কারণে মাত্র 6 বছর বয়স থেকেই তিনি কম্পিউটার ব্যবহার করতেন। পরবর্তীতে তিনি গ্র্যাজুয়েশন শেষ করেন। এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে ভর্তি হন, যেখানে 1995 সালে তার সঙ্গে পরিচয় হয় সার্গেই ব্রিনের এবং তারা একসাথে গবেষণা করতে শুরু করেন এবং সেই গবেষণা থেকে জন্ম নেয় গুগল। আর ধীরে ধীরে গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন থেকে বিশাল একটি টেক সাম্রাজ্যে পরিণত হয়। এবার যার কথা না বললেই নয়, তিনি হলেন ইলন মাস্ক, যার বর্তমান সম্পদের পরিমাণ $840 বিলিয়ন, যা অনেক দেশের বার্ষিক জিডিপির থেকেও বেশি। তবে এটি যখন তখন $1 ট্রিলিয়ন হয়ে যেতে পারে। 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্ম নেওয়া ইলন মাস্ক ছোটবেলা থেকেই স্কুলে প্রচণ্ড বুলিংয়ের শিকার হতেন। তবে এই কঠিন সময়ে তার একমাত্র সঙ্গী ছিল বই। তিনি মাত্র 9 বছর বয়সে এনসাইক্লোপিডিয়া পুরোটা পড়ে শেষ করেছিলেন এবং 12 বছর বয়সে নিজে নিজে প্রোগ্রামিং শিখে একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেছিলেন। এরপর 17 বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় চলে আসেন এবং পরবর্তীতে আবার আমেরিকায় পার হয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন। তারপর ইউনিভার্সিটিতে পিএইচডি করতে ভর্তি হন, কিন্তু মাত্র 2 দিন পরেই ইন্টারনেটের সম্ভাবনা দেখে পিএইচডি ছেড়ে দিয়ে তিনি তার ভাইয়ের সাথে প্রথম কোম্পানি জিপ2 প্রতিষ্ঠা করেন, যেটা পরে $307 মিলিয়ন বিক্রি করেন। আর সেই টাকা দিয়েই তিনি একের পর এক বড় কোম্পানি গড়ে তোলেন, যেমন বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা, মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা XAI, মস্তিষ্কে চিপ বসানোর প্রযুক্তি নিউরালিঙ্ক এবং ভূগর্ভ টানেল নির্মাণ সংস্থা দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। তবে একসময় টেসলা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল এবং স্পেস এক্সের প্রথম 3টি রকেট পরপর ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি থামেননি। আজ স্পেস এক্স পৃথিবীর সবচেয়ে উন্নত রকেট কোম্পানি এবং মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর স্বপ্ন নিয়ে কাজ করছে। আজ তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ও প্রভাবশালী মানুষ, যিনি একসাথে গাড়ি, মহাকাশ, ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়াকে নতুনভাবে তৈরি করেছেন।